টপিক হচ্ছে পেপার স্ট্রাকচার, এআই টুলস এন্ড সাইটেশন। এই ওয়ার্কশপে আপনার রিসার্চ পেপার স্ট্রাকচার সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন। এছাড়া কিভাবে এফেক্টিভ ওয়েতে এআই টুলস ইউজ করতে হয় সে সম্পর্কে ধারণা পাবেন। আমাদের সাথে চিফ গেস্ট হিসেবে উপস্থিত আছেন ডক্টর আরিফ মাহমুদ, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট হেড। এছাড়া স্পেশাল গেস্ট হিসেবে আছেন ডক্টর এমডি জাহিদ হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর and ডিরেক্টর HIRL ল্যাব অ্যান্ড কনভেনার রিসার্চ কোঅর্ডিনেটর অফ সিএসি ডিপার্টমেন্ট। এবং স্পিকার হিসেবে আছেন এমডি হাসান ইনাম বিজয় স্যার, উনি লেকচার হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ সিএসি। আমি প্রথমে অনুরোধ করব আরিফ স্যারকে কিছু বলার জন্য। এখন তো বোধহয় দুপুর পরে না, তো গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। তো রিসার্চ নিয়ে যদি কিছু বলতে হয়, আমি একটা ঘটনা বলি। আমি যখন পিএইচডি করি তখন আমার সুপারভাইজার আমাকে জিজ্ঞেস করছিল যে আরিফ, হোয়াট ইজ রিসার্চ। তখন আমার অ্যান্সার ছিল যে রিসার্চ ইজ অল অ্যাবাউট ফলোইং দ্য সুপারভাইজার। আমার মতে রিসার্চ হচ্ছে সুপারভাইজার যা বলে সেটাই হচ্ছে রিসার্চ। আসলে কিন্তু সেটা না, কারণ রিসার্চ শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে রিসার্চ ম্যাথোলজি কোর্সটা পড়া। এবং এই রিসার্চ ম্যাথোলজি কোর্সটা আমি আমার লাইফে দুইবার পড়ছি। একবার হচ্ছে মাস্টার্সে সুইডেনে, আরেকবার হচ্ছে পিএইচডিতে মালয়েশিয়াতে। তো আমার সুপারভাইজার আমার কথা শুনে হেসে ফেলে বলে যে তুমি দুইবার রিসার্চ মেথোলজি কোর্সে পড়ে এটাই শিখছো যে সুপারভাইজার যা বলে সেটাই রিসার্চ। আমি বললাম প্র্যাকটিক্যালি এটাই সত্য। আমি থিওরিটিক্যালি যত কিছু শিখি না কেন, প্র্যাকটিক্যালি সুপারভাইজার যেটা বলেন, যেইভাবে বলেন এবং যেটা ফলো করাই হচ্ছে রিসার্চ। ঠিক আছে? তো আজকে আমি আশা করি আজকে আমাদের যিনি স্পিকার আছেন উনি তোমাদের কিছু গাইডলাইন দিবেন। ঠিক আছে? সেই গাইডলাইন অনুযায়ী ফলো করলে তোমাদের রিসার্চ গুলো অনেক ডেভেলপ করবে। কারণ কি, এই রিসার্চ মেথোলজি কোর্সটা আমরা পড়ি হচ্ছে, এর আগে পড়তাম সবসময় শুধুমাত্র পিএইচডিতে, এরপর এটাকে নিয়ে আসা হয়েছে মাস্টার্সে। এখন আমরা চেষ্টা করছি এটাকে বিএসসি তেও ইনক্লুড করার জন্য, যাতে আগে থেকেই সবাই স্টুডেন্টরা রিসার্চ শুরু করতে পারে। রিসার্চের হাতে খড়িটা যেন শুরু থেকেই হয়। তো এই জন্যই আমাদের বিভিন্ন ওয়ার্কশপ গুলো হয়, যেহেতু আমরা ফর্মালাইজ কোনো কোর্স অফার করতে পারি না। এবং এখান থেকে তোমরা অনেক ভালো রিসার্চ করতে পারবে। কিন্তু প্রত্যেকটা রিসার্চ করার ক্ষেত্রে কিছু টুলস এন্ড টেকনিক থাকে, সেটা যদি আমরা ঠিকমতো ফলো করি আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায়। আর যদি গদবাধা না শিখে ইউজ করি, দেখা যায় কাজে অনেক ভুল থাকে, পেপারগুলো বারবার রিজেক্ট হতে থাকে। ঠিক আছে? এজন্য আজকে যিনি প্রেজেন্ট করবেন হাসান ইমাম বিজয় স্যার, উনি তোমাদেরকে দেখিয়ে দিবেন বিভিন্ন টুলস এন্ড টেকনিক কিভাবে স্মার্টলি ইউজ করতে হয়, যেটার মাধ্যমে তোমার রিসার্চ গুলোকে আরো ডেভেলপ করতে পারবে। ঠিক আছে? তো আমি কথা বাড়াচ্ছি না, আমি খুব বেশি কিছু বলছিও না। তোমরা যারা রিসার্চ ইন্টারেস্টেড হও, একটু আগে হয়তো খেয়াল করেছো আমি তোমাদের আসাদ স্যারের সাথে রিসার্চ নিয়ে কথা বলছিলাম। কারণ আমরা শুরু থেকেই আমরা রিসার্চ করি একসাথে, আমাদের কথাবার্তাও রিসার্চ নিয়ে হয়, আমাদের কাজও রিসার্চ নিয়ে হয়, এবং আমাদের অনেকগুলো পেপারও পাবলিশ হয়েছে, এবং আমরা আমাদের কাজের ধরনগুলো জানি। ঠিক আছে? তো এই জন্য তোমরা তোমাদের এভাবে একটা রিসার্চ সবসময় একটা গ্রুপে করতে হয়, একা কোনোদিন রিসার্চ হয় না। ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবে একটা গ্রুপের মাঝে রিসার্চ করতে, কারণ সবাই সব দিকে ভালো হয় না। একজন একদিকে ভালো হয়, আরেকজন আরেকদিকে ভালো হয়। গ্রুপ ওয়াইজ কাজ করবে। ঠিক আছে? কোলাবোরেটিভ কাজ করবে। এখন আমরা কোলাবোরেশনটাকে শুধু দেশের মাঝে সীমাবদ্ধ রাখি না, আমাদের দেখা যায় যে দেশের বাইরেও আমাদের সাথে অর্থাৎ থাকে। বিভিন্ন দেশ থেকে, ইউএসএ, কানাডা, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে বিভিন্ন কোলাবোরেটররা থাকে। এতে কাজটা কি হয়, আরো বেশি সুন্দর হয়, আরো বেশি ইনফরমেটিভ হয়। তো তোমাদের খুব বেশি সময় নিচ্ছি না, তো আমি আমার স্পিচটা এখানেই শেষ করছি, এবং আশা করি তোমাদের আজকের এই শেখাটা খুবই ফ্রুটফুল হবে। ধন্যবাদ সবাইকে। Thank you, sir. Now let me introduce our speaker, Hassan Inam Bijay sir. He is a lecturer in the Department of Computer Science and Engineering at Daffodil International University, Dhaka, Bangladesh. He is currently a research assistant with the Minds Group at Purdue University, USA. His research focuses on artificial intelligence, machine learning, data science, and biomedical image analysis. He has published over 80 publications, including 50 conference papers and 30 journal papers, and authored the book A Handbook of C Programming with Example. He serves as a publication chair of IEEE Compass 2024, and he is a member of Association for Computing Machinery, ACM, and Institute of Electrical and Electronics Engineers, IEEE. Now I'd like to invite our speaker, Vijay sir, to deliver his presentation. Thank you, sir. Assalamu alaikum, Arif sir and Asad sir. Thank you.
অনেক বড় একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন স্যার। আমি জানি না যে এতটুকু ইন্ট্রোডাকশনের আমি উপযুক্ত কিনা। আজকে সেশনটি আয়োজন করেছে জিওআর এবং ইন দ্য ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আরিফ মাহমুদ স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট হেড ডিপার্টমেন্ট অফ সিএসি। ও, আমি আমার স্পিচটা ডেলিভার করার আগে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আরিফ স্যার যেরকম রিসার্চ মেথোলজি কোর্সের কথা বললেন, স্যার যেমন স্যারের লাইফে 2বার এই কোর্সটি করেছেন, এবং আমারও সৌভাগ্য হয়েছে যে আমি আরিফ স্যারের আন্ডারেই বেসিক্যালি রিসার্চ মেথোলজি কোর্সটা আমার মাস্টার্স প্রোগ্রামে করেছি স্যার। তো আমার মনে হয় আমি যতটুকু শিখতে পেরেছি কোর্সের থ্রুতে, এবং এখনো যতটুকু শেখার চেষ্টা করতেছি, তারই ধারাবাহিকতায় আমি হয়তো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে আসলে কিভাবে আপনারা রিসার্চ পেপার স্ট্রাকচার করতে পারেন অথবা একটা গুড ফরম্যাটে রিসার্চ পেপার লিখতে পারেন। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, যদি একটু ভিজিবল হয় কাইন্ডলি জানাবেন। আমার মনে হয় আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সো আজকে বেসিক্যালি থার্ড ভার্সন অফ দিস সেশনস। প্রথম 2টা সেশনে অলরেডি আমাদের ডক্টর আলমগীর কবির স্যার এবং অয়ন মজুমদার ভাই অনেক কিছু শেয়ার করেছে। তো আমি যদি একটু বলার চেষ্টা করি যে আজকের সেশনটার আগে আলমগীর স্যার বেসিক্যালি আইডিয়া দিয়েছে যে আসলে আমরা যদি বাসায় কোনো কিছু রেসিপি বানাতে চাই, তাহলে আমরা আসলে কোন রেসিপিটা পিক করতে পারি, এবং সেই রেসিপি বানানোর জন্য আমাদের আসলে কি কি এলিমেন্টস প্রয়োজন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের পরবর্তীতে অয়ন ভাই যেটা করেছে সেটা হচ্ছে কিভাবে সেই রান্নাটা করা যেতে পারে, রেসিপিটাকে কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া যেতে পারে সেটা ভালোভাবে। And এই স্টেজে আমরা যেটা আমার মনে হয় যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা এখন রান্নাটা হয়ে যাওয়ার পরে আমরা আসলে সেই মিলটা কিভাবে সার্ভ করতে পারি, কত সুন্দরভাবে সার্ভ করতে পারি, প্লেটিং প্লেটিং অথবা ডাইনিং করতে পারি আমাদের আসলে ক্রিটিক অথবা রিভিউয়ারদের কাছে অথবা আমাদের গেস্টদের কাছে, যাতে আমাদের তারা হচ্ছে মিলটা খেয়ে প্রশংসা করে এবং মানে অ্যাকসেপ্ট করে বেসিক্যালি ইন টার্মস অফ রিসার্চ পাবলিকেশন। তো স্যার তো অলরেডি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে অনেক বড়। সো হিয়ার ইজ মাই আদার্স অ্যাফিলিয়েশন, এন্ড আমার কিছু সুযোগ হয়েছে কিছু টপ নচ যে জার্নালে কিছু পেপার রিভিউ করার, এন্ড অলরেডি স্যার আমার পাবলিকেশন বলেছে ইটস এ পেপার মিল কাইন্ড অফ। সো আমি মনে করি না এগুলো আসলে গুড কোয়ালিটি পেপার। সো আই এম ট্রাইং টু ডু সাম গুড রিসার্চ পেপার আন্ডার সাম গুড সুপারভাইজার লাইক আরিফ স্যার এন্ড ডক্টর জাহিদ স্যার এন্ড আদার্স অ্যাজ ওয়েল। সো আমি যদি একটু বলার চেষ্টা করি যে রিসার্চ পেপার রাইটিং। সো রিসার্চ পেপার রাইটিং এর আগে আসলে আমাদের একটু জানার চেষ্টা থাকা লাগে, সেটা হচ্ছে যে আমাদের রিসার্চ পেপারে কি কি থাকে। সো আমি ইউজুয়ালি কিছু কি পয়েন্ট এখানে সাজিয়েছি অথবা হেডলাইন, যেগুলো আসলে সেগমেন্ট আকারে ভাগ করতে পারি। একটা রিসার্চ পেপারে বেসিক্যালি ফার্স্ট থিং যদি আমরা পড়তে চাই তাহলে আমাদের কিছু টাইটেল থাকে, এবং টাইটেলের আন্ডার একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, দেন কিছু কিওয়ার্ড থাকে ওই পেপারটাকে আইডেন্টিফাই করার জন্য হতে পারে, অ্যান্ড ইন্ট্রোডাকশন থাকে, ওই রিসার্চ পেপারটার লিটারেচার রিভিউ থাকে, দেন ম্যাথোলজি টার্মটা এক্সপ্লেন করা লাগে, দেন আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট যেটা আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্ট হিসেবে এক্সপ্লেন করে থাকি, ফাইনালি কনক্লুশন উইথ লিমিটেশন অ্যান্ড ফিচার ডিরেকশন, অ্যান্ড কিছু রেফারেন্সেস ইউজ করতে হয়। তো এই সেগমেন্ট গুলি আসলে আমি যতগুলো রিসার্চ পেপার দেখি না কেন, সবগুলো রিসার্চ পেপারকে যদি সামারি করি, এগুলো হচ্ছে মেইন সেগমেন্ট থাকে যেগুলোকে আসলে আমাদের একদম প্রপারলি ফরম্যাট করে লিখতে হয়। তো একটা রিসার্চ পেপার লিখতে গেলে আমি মনে করি যে ড্রাফট ভার্সনটা এগুলো ফলো করে নেওয়া উচিত, দেন বিফোর সাবমিশন সেটা মেবি আমি স্লাইডের শেষের দিকে বলবো যে সেখানে আর কিছু করণীয় থাকে সেগুলো দেখা যেতে পারে। ওকে, সো ফার্স্ট থিং আমি যদি একটু বলার চেষ্টা করি যে একটা টাইটেল। সো একটা রিসার্চ পেপারের জন্য টাইটেলটা খুবই একটা ইম্পর্টেন্ট ওয়েট হিসাবে ক্যারি করে থাকে, কারণ আপনি যখন একটা পেপার পড়তে আগ্রহী হবেন কি হবেন না, সেক্ষেত্রে টাইটেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা চাই সবসময় যে টাইটেলটা কি হওয়া উচিত, একদম ক্লিয়ার প্রিসিয়াস হবে, এবং অবশ্যই যে ফিল্ড আপনি রিসার্চ করতেছেন সেই ফিল্ডে টেকনিক্যাল সাউন্ড হতে হবে, এবং আপনার টাইটেলটা রিফ্লেক্ট করবে কন্ট্রিবিউশন, যে আপনি আসলে আপনার কাজের থ্রুতে কি করেছেন, রিসার্চ পেপারের হোল ওয়ার্কটাকে আসলে রিপ্রেজেন্ট করবে যে আপনার কন্ট্রিবিউশনটাকে। এবং এখানে অবশ্যই আপনার মেনশন করা উচিত যে আপনি কোন টেকনিকটা ইউজ করেছেন, টাইটেলে নিয়ে আসা উচিত, অ্যান্ড অলসো ডোমেইন, যে আসলে এটা কোন ডোমেইনে। এখন রিসার্চ ফিল্ড আমরা অনেক ধরনের রিসার্চ ফিল্ড আছে, স্যার যেরকম বললেন যে রিসার্চ এআই, মেশিন লার্নিং, এগুলো তো হচ্ছে জেনারেলাইজ টার্ম, বাট আপনি কি এটা আসলে হেলথ কেয়ারে ইউজ করতেছেন না ট্রান্সপোর্ট না এনভায়রনমেন্ট অথবা এগ্রিকালচার, হ্যাঁ, অথবা আমার যদি কম্পিউটার সায়েন্সে বলি এনএলপি হতে পারে,
এই টার্মগুলোর ক্ষেত্রে আমাদের আসলে ডোমেনটা ইন্ডিকেট করা দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের আননেসেসারি ওয়ার্ডস অ্যাভয়েড করা উচিত। খুব বেশি লেন্দি করা উচিত না, এটা নট মোর দেন 15 ওয়ার্ডস। একটা টাইটেলকে যতটুকু সিম্পল রাখা যেতে পারে, এবং আকাশ কুসুম টাইটেল না দেওয়া। যে আমি একটা কমপ্লেক্স টাইটেল দিলে মনে হতে পারে না অনেক বেশি কাজ করে ফেলছি, ব্যাপারটা এমন না। কারণ একজন রিডার তখনই ইন্টারেস্ট ফিল করবে আপনার টাইটেলটা যদি সে বুঝতে পারে। তারপর আমাদের টাইটেলটাকে একটু গুরুত্ব সহকারে আসলে লেখা উচিত, যাতে আমার রিডার ইন্টারেস্ট ফিল করে টু নো দা রিসার্চ পেপার। এন্ড আরেকটা যেটা বললাম যে আকাশ কুসুম না, যে আমি যদি বলে ফেলি যে রিসার্চ পেপারে আমরা সাধারণত এই ধরনের টাইটেল দেখি না, যে ক্যান এআই রিপ্লেস দ্য হিউম্যান। সো এটা আসলে নিউজ পেপারের জন্য একটা হেডলাইন হতে পারে অথবা টাইটেল হতে পারে, বাট এটা কিন্তু একটা রিসার্চ পেপারের জন্য গুড টাইটেল না। কারণ আমার একটু আগে আমি বলেছি যে একটা পেপারের টাইটেলটা ক্লিয়ার, প্রিসাইজ এন্ড টেকনিক্যাল সাউন্ড উইথ কন্ট্রিবিউশন থাকা লাগে। তো আমার মনে হয় যে টাইটেলটাকে আমরা যত বেশি বেটার ওয়েতে লিখতে পারবো, তত আসলে কাজটাকে রিফ্লেক্ট করবে আমি কি কাজ করেছি। দেন যদি আমি একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয় আমার ওই পেপারটাতে। সো অ্যাবস্ট্রাক্টে হচ্ছে মেইন সিগনিফিকেন্ট পার্ট অফ ইউর রিসার্চ পেপার। কারণ অ্যাবস্ট্রাক্টে হচ্ছে কাইন্ড অফ আপনার শিরোনামের নিচে, মানে টাইটেলের নিচে কাইন্ড অফ একটা হচ্ছে সামারি, যে আপনার হোল ওয়ার্ক আপনি কি কাজ করেছেন, এখন কি প্রবলেম ছিল। তো ইউজুয়ালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে একটা গুড স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে 250 ওয়ার্ড থেকে 270 ওয়ার্ডের ভিতরে অ্যাবস্ট্রাক্টটাকে লিখতে হয়। দ্যাটস মিন আপনার হোল ওয়ার্কটাকে আপনি 250 ওয়ার্ড অথবা 220 বা 270, নট মোর দেন 270 ওয়ার্ড। চেষ্টা করা হয়, অনেক ক্ষেত্রে অনেক জার্নালে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে আপনাকে 120 ওয়ার্ড বা 150 ওয়ার্ডের ভিতরে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। দ্যাটস মিন আপনি আসলে হোল ওয়ার্ক, আপনি 10-20 পেজ যত বড় কাজই করেন না কেন, আপনাকে ওই 150 ওয়ার্ডের ভিতরে আপনার কাজটাকে ফুটিয়ে তুলতে হবে। সো ইটস ভেরি চ্যালেঞ্জিং টাস্ক। সো আমরা যেটা করে থাকি ইউজুয়ালি, আমাদের হোল ওয়ার্কের শেষে গিয়ে আমরা আসলে অ্যাবস্ট্রাক্টটা লেখার চেষ্টা করি। অনেকে আবার শুরুতেও লিখে, বাট ওটাকে পরে হয়তো আবার রিরাইট করা লাগে, আপডেট করা লাগে। বাট বেস্ট ওয়ে আমার মনে হয়, যেটা আমি প্র্যাকটিস করে থাকি, সেটা হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্টটাকে সবার শেষে লেখার চেষ্টা করি। তাতে করে কি হয়, যখন আমরা হোল ওয়ার্কটা করে ফেলি, তখন আমার মাথায় আসলে কি কি কাজ করেছি না করেছি সেটা আমার মাথায় থেকে যায়, এন্ড দ্যাট কেস আমার আসলে অ্যাবস্ট্রাক্টটা লিখতে সুবিধা হয়। তো অ্যাবস্ট্রাক্টের আসলে প্রথম দিকে কি লিখতে পারি? সো অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমি একটু দেওয়ার চেষ্টা করেছি লাইন বাই লাইন। সো যদি একটু ফার্স্ট লাইনটা একটু বলার চেষ্টা করি, টেল প্রিসেস হোয়াট ইজ ডান, এটা হতে পারে। অথবা তার আগে আমরা একটু আমাদের কাজে ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে পারি, যে ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজের, যে কোনো কাজের, যে আসলে কি স্ট্যাটিস্টিক ছিল বা কি ডোমেনে কাজ করতেছি, সেখানে কি ছিল না ছিল সেটা নিয়ে আমরা আসলে টুকটাক বলতে পারি। অ্যাজ ওয়েল এজ আমরা কি করতে পারি, প্রবলেম স্টেটমেন্ট। দ্যাটস মিন আমার আসলে কি প্রবলেমটা নিয়ে আমি আসলে কাজ করতেছি, আমার পরবর্তী রিসার্চ পেপারের যে অর্গানাইজেশন আছে সেখানে আমরা আসলে কি কি ভাবে আমাদের কাজগুলোকে আসলে রিফিউট করেছি সেগুলোকে আমরা লিখতে পারি। দ্যাটস মিন প্রবলেমটাকে আইডেন্টিফাই করে লেখা। যে সিগনিফিকেন্ট প্রবলেমটাকে যদি আমরা রিফ্লেক্ট করতে পারি, দেন আমরা কি করতে পারি, পরবর্তী লাইনে আমরা আসলে অ্যাড্রেস করতে পারি যে আমরা কি কাজ করেছি, যেটা আসলে 2টা 3টা 4টা লাইনে আমরা লেখার চেষ্টা করছি, ওভারঅল প্রসেস ইন শর্ট। দ্যাটস মিন আপনার প্রপোজ মেথডটা আপনি বলবেন। আপনি একটা ব্যাকগ্রাউন্ড বললেন, দেন আপনি আসলে প্রবলেম স্টেটমেন্টটা বলে, প্রবলেম স্টেটমেন্টের করসপন্ডিং আপনি আসলে কি সলিউশন নিয়ে আসছেন সেটা আপনাকে এক্সপ্লেন করবেন। এই মেথডটা বা টেকনিকটা এক্সপ্লেন করার থ্রুতে ফলোইংলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার ওখানে ডাটা সেট বা এক্সপেরিমেন্ট কি ছিল সেটা একটু আপনি বলার চেষ্টা করবেন, অ্যাজ ওয়েল এজ আপনার এক্সপেরিমেন্টাল রেজাল্ট। সেটা হতে পারে নিউমেরিক্যাল রেজাল্ট হতে পারে, অথবা হচ্ছে কোথাও টেস্টিং করেছেন, কোহর্ট স্টাডি হতে পারে, হোয়াট এভার, যে আপনি আউটকাম বা পারফরমেন্সটা পেয়েছেন সেটা আপনি ওখানে হাইলাইট করার চেষ্টা করবেন। এন্ড দেন আরেকটা যেটা হচ্ছে 5, 6, 7 নাম্বার লাইনে যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে ডেসক্রাইব সাম বেনিফিশিয়ারি ফিচার্স। তার মানে আপনার কাজটা করার স্রোতে কি কি আপনি সলভ করে পাচ্ছেন, আউটকাম পাচ্ছেন। একটা পারফরমেন্স আমরা কম্পেয়ার টু কম্পিউটার সায়েন্সে অ্যাকুরেসি বলি, প্রিসিশন বলি, আদার্স আরো ম্যাট্রিক্স বলি, কাপ্পা হোয়াট এভার, বাট বেনিফিশিয়ারি ফিচার্স কি কি দিচ্ছে সেটা আপনি কি করার চেষ্টা করবেন, সেখানে এক্সপ্লেন করার চেষ্টা করবেন। এন্ড অলসো ওইটা আসলে কোথায় ইউজ করা যেতে পারে, ইউটিলাইজ, যেটা আমরা টাইটেলে বলেছিলাম যে ডোমেনটা বলার চেষ্টা করবেন, সেই ডোমেনে আপনার আসলে ম্যাথোলজিক্যাল কন্ট্রিবিউশনটা কিভাবে অ্যালাইন করে সেটা আসলে বলা উচিত। তো আমার মনে হয় এইভাবে একটা অ্যাবস্ট্রাক্ট লেখা যেতে পারে 220 থেকে 250 বা 270 ওয়ার্ডের ভিতরে। দেন আইডেন্টিফাই করা উচিত কিছু কিওয়ার্ড। সো কিওয়ার্ডটা আরেকটা ইম্পর্টেন্ট থিং আপনার রিসার্চ পেপারের জন্য, কারণ আপনার রিসার্চ পেপারটিকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে যাতে কিওয়ার্ড গুলো আসলে মুখ্য ভূমিকা পালন করে থাকে।
কিভাবে আমরা যখন বিভিন্ন পেপার গুলো সার্চ করার ক্ষেত্রে গুগল স্কলার বা আদার্স ডাটাবেস গুলোতে যখন আমরা পেপার সার্চ করি, তখন কিন্তু আমরা কি করে থাকি, ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করে থাকি। সো ইটস এ কাইন্ড অফ আমার রিসার্চ পেপারের জন্য যে টার্ম গুলো মোস্ট সিগনিফিকেন্ট আমার পেপারকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, এই ধরনের ওয়ার্ড গুলোকে আসলে আমরা, বা বেশি বেশি ইউজ হয়েছে এই ধরনের ওয়ার্ড গুলোকে আমরা কি করতে পারি, কিওয়ার্ড হিসেবে ডিফাইন করতে পারি। সেটা 3টা থেকে 5টা বা 7টা ওয়ার্ডস পর্যন্ত হতে পারে। কিছু কিছু জার্নাল বা হচ্ছে কনফারেন্স লিমিট দিয়ে দেয় যে নট মোর দেন 7 ওয়ার্ডস অর নট লেস দেন 3 ওয়ার্ডস এরকম। ঠিক আছে, তো আমরা কিছু কিওয়ার্ড ডিফাইন করতে পারি যেগুলো কাইন্ড অফ আমার পেপারের জন্য এসইও হিসাবে কাজ করে থাকবে। যখন ওই কিওয়ার্ড রিলেটেড পেপার কেউ সার্চ করবে অনলাইনে, আমার পেপারের সাথে যেগুলো মোস্ট রিলেভেন্ট কিওয়ার্ড হবে সেগুলো আমার পেপারকে সামনের দিকে নিয়ে আসবে। এতে করে আমার পেপারে রিডার বাড়বে এবং আমার কাজের অ্যাকনোলেজমেন্টটা কাইন্ড অফ যেটা বলে থাকি সেটা হচ্ছে সাইটেশন বেড়ে থাকবে, এন্ড পেপার খুঁজতে সুবিধা হবে। এটা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট। দেন টাইটেল অ্যাবস্ট্রাক্ট যদি কিওয়ার্ড চলে যায়, দেন আমাদের যেটা চলে আসে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনে আমি বেসিক্যালি ভাগ করার চেষ্টা করেছি 4টা প্যারাগ্রাফে। সো আপনি আপনার ইন্ট্রোডাকশনটা কি করতে পারেন, 4টা প্যারাগ্রাফে ভাগ করতে পারেন। সো ফার্স্ট যে প্যারাগ্রাফটা আপনি লিখবেন সেই প্যারাগ্রাফটাতে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি নিয়ে লেখার চেষ্টা করবেন, নিডফুলনেস এন্ড মোটিভেশন নিয়ে কাজ করবেন। সো আমি একটা এক্সাম্পল যদি বলি, যে আপনি ধরেন যে কোভিড-19 ডিটেকশন নিয়ে আপনি কাজ করতেছেন। সো কোভিড-19 এর ব্যাকগ্রাউন্ড কি হতে পারে? কোভিড-19 এর ব্যাকগ্রাউন্ডটা হতে পারে এরকম যে কবে এই কোভিড ভাইরাসটা সবার কাছে ছড়িয়ে গেছে, প্যান্ডেমিক কত সালে ছিল, কি পরিমাণ মানুষ মারা গিয়েছে, কি পরিমাণ মানুষ ভ্যাকসিনেটেড হচ্ছে বা হচ্ছে না। আহ এই জিনিসগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমার বাংলাদেশের সিনারিও বলা যেতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড সিনারিও বলা যেতে পারে। নিডফুলনেসটা কি? আমি যদি কোভিড ভ্যাকসিনেশনের বা ডিটেকশন কিছু না ডেভেলপ করে থাকি, তাহলে কিন্তু আমার মানুষ কি হবে, বেশি এফেক্টেড হবে। এবং এই এফেকশন থেকে আমার কিন্তু চলে আসতে পারে আমার মোটিভেশন, যে আমি একটা সলিউশন ডেভেলপ করতে চাই যেটা আসলে কি করবে, হেলথ কেয়ার ডোমেইনে হেল্প করবে। দ্যাট ইজ মাই মোটিভেশন এন্ড অলসো অবজেক্টিভ হিসেবে কাজ করতে পারে যে আমি একটা সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছি। সো এই হিসেবে আমি আপনার কি করতে পারেন, প্রথমেই আপনি আপনার ব্যাকগ্রাউন্ড, ওই কাজটা কি রিলেটেড, যেটা বললাম যে স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো আপনি ওখানে হাইলাইট করার চেষ্টা করবেন। দেন যে সেকেন্ড প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটাতে আপনি চেষ্টা করবেন যে ডিসক্রাইব আদার এক্সিস্টিং ওয়ার্ক। নট লাইক দ্যাট, এটাকে আমরা আসলে লিটারেচার রিভিউ বলতেছি না, কারণ আপনার কিছু পেপার বা কিছু রিসার্চ পেপার যারা অলরেডি কি করেছে, কোভিড ডিটেকশন নিয়ে কাজ করেছে, দ্যাট ইজ এ জাস্টিফিকেশন যে আপনি চিন্তা করতেছেন না যে আপনি নিজেই একটা কি করতেছেন, কোভিড কোভিড ডিটেকশন নিয়ে কাজ করতেছেন এমন না। আপনি আরো কিছু পেপারের কি করতে পারেন, সামারি টেনে এনে জাস্টিফিকেশন দেখাতে পারেন যে কিছু ওয়ার্ক অলরেডি হচ্ছে এবং আমি আসলে এখানে কাজ করতে চাই। এই জায়গাটাতে আপনার যেটা আসবে সেটাকে আপনাকে হাইলাইট করতে হবে, এটা হচ্ছে রিসার্চ গ্যাপ আইডেন্টিফিকেশন। তার মানে আপনার যে কাজগুলো আছে এখানে যদি আপনি স্লাইটলি রিসার্চ গ্যাপটাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন, যে তারা এক্সিস্টিং ওয়ার্ক গুলো করতেছে বাট কোথায় গ্যাপটা তৈরি হচ্ছে, সেটা আপনাকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দ্যাটস মিন আপনার কাজটা কেন সাকসেসফুল হবে সেটা আপনাকে হাইলাইট করার চেষ্টা করবে। এন্ড অলসো আমরা কিছু কি করতে পারি, লিটল বিট লিমিটেশন এক্সিস্টিং ওয়ার্কে করতে পারি। এন্ড দেন ফাইনাল যে প্যারাগ্রাফটা, হোয়াই ইউর ওয়ার্ক ইজ সাকসেসফুল, সেখানে আমরা আমাদের কাজের কন্ট্রিবিউশন নিয়ে জাস্ট স্লাইটলি একটা ইন্ট্রোডাকশন দিতে পারি, যে আমি আসলে ব্যাকগ্রাউন্ড এই ধরনের পেয়েছি, দেন প্রবলেমটাকে আইডেন্টিফাই করে মোটিভেশন ডিসক্রাইব করে আমি প্রিভিয়াস কাজে জাস্টিফিকেশন দিয়ে আমি এখন কি করেছি, একটা সলিউশন নিয়ে আসছি, সেই সলিউশনটা এরকম, সেটা নিয়ে আমি এক্সপ্লেন করতে পারি থার্ড প্যারাগ্রাফে। এন্ড ফোর্থ প্যারাগ্রাফ বেসিক্যালি এটা হচ্ছে ডিফল্ট একটা প্যারাগ্রাফ আমরা বলতে পারি, সেটা হচ্ছে পেপার অর্গানাইজেশন। তার মানে রেস্ট অফ দ্য পেপার কি অর্গানাইজেশন আছে, পরবর্তী সেকশন গুলো লিটারেচার রিভিউ কিনা, সেকশন 2, থার্ড সেকশন ম্যাথোলজি কিনা, সেই সেকশন গুলোকে ইন্ট্রোডিউস করা। দ্যাটস মিন অর্গানাইজেশন, হোল পেপারটার অর্গানাইজেশনটাকে এখানে আসলে লিপিবদ্ধ করা। সো এই 4টা টার্মে যদি আপনি কি করতে পারেন, ইন্ট্রোডাকশনটাকে লিখতে পারেন এবং উইদিন 400 ওয়ার্ডস টু 500 ওয়ার্ডস, তাহলে আমার মনে হয় একটা গুড কনসেস ইন্ট্রোডাকশন লেখা সম্ভব। এন্ড দেন লিটারেচার রিভিউ। সো লিটারেচার রিভিউটা হচ্ছে কাইন্ড হচ্ছে প্রিভিয়াস যত স্টাডি আছে সেই স্টাডি গুলোকে আসলে অ্যানালাইসিস করা, যে আপনার যে প্রিভিয়াস এক্সিস্টিং যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোকে অ্যানালাইসিস করে গ্যাপ আইডেন্টিফাই করা কাইন্ড অফ। সেটাকে আমি বলতে পারি যে আমরা যখন কোনো কিছু কিনতে যাই বা যে কোনো কিছু আমরা কোথাও ঘুরতে যেতে চাই, ট্যুরে যেতে চাই, তখন কিন্তু আমরা চিন্তা ভাবনা করি যে আসলে সেখানে যাওয়ার কি কি পাথ আছে বা অথবা কি কি ওয়ে আছে, আমরা
ট্রেনে গেলে কত টাকা লাগবে, বাসে গেলে কত টাকা লাগবে, এগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করি। সো লিটারেচার রিভিউ হচ্ছে কাইন্ড অফ যে এক্সিস্টিং ওয়ার্ক গুলো কোন স্টেটে আছে, দ্যাটস কারেন্ট স্টেট অফ আর্ট, তারা আসলে কি কি প্রবলেম গুলো সলভ করতে পেরেছে এবং কি কি প্রবলেম সলভ করতে পারে নাই। তাহলে আমি যদি মোস্ট রিসেন্ট 10টা থেকে 12টা পেপারকে আমি অ্যানালাইজ করি, তাহলে কিন্তু আমি ইজিলি বের করে ফেলতে পারবো যে তারা আসলে কোন কোন টেকনোলজি গুলো ইউজ করেছে কোভিড ডিটেকশন করার জন্য এবং তারা কি কি করতে পারে নাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে নট লাইক 10টা থেকে 12টা পেপারই করতে হবে এমন না, আপনি সেখান থেকে কম বেশি হতে পারে, ডিপেন্ডস অন দা হচ্ছে পেপার পাবলিকেশন নাম্বার। কারণ কিছু কিছু জমিনে দেখা যায় যে খুব বেশি পেপার পাবলিকেশন হয় না রিসেন্ট ইয়ারে বা অনেক ইয়ারে। তো আমরা মোস্ট লাস্ট 2 ইয়ার্স এর হচ্ছে পেপার গুলোকে নিয়ে থাকি এবং সেখানে আসলে 3টা জিনিসকে আমরা ফোকাস করে থাকি একটা লিটারেচার রিভিউ করার ক্ষেত্রে। তার ম্যাথোলজিটা কি কাজ করেছে, তার মানে কি টেকনিক ইউজ করেছে এবং আসলে তারা কি পারফরমেন্স পেয়েছে এবং আসলে তাদের কি লিমিটেশন ছিল। তো আমি যদি এটাকেই আমার কাজে, আমার মেইন অবজেক্টিভ কি ছিল যে আমি একটা কোভিড ডিটেকশনের জন্য আমি একটা ম্যাথোলজি ডেভেলপ করবো অথবা একটা সিস্টেম ডেভেলপ করব। তার মানে কি এক্সিস্টিং 10টা থেকে 12টা কি করেছে ম্যাথোলজি, তারা কি টেকনিক ইউজ করেছে সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে লিস্ট ডাউন করতে পারবো এবং রেজাল্টটাকে আমি যদি বের করতে পারি তাহলে তাদের পারফরমেন্স গুলোকে আমি অ্যানালাইসিস করতে পারবো এবং তাদের লিমিটেশন যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমি কি করতে পারবো, তাদের লিমিটেশন গুলো থেকে আমাকে আসলে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করা পসিবল হবে বা রিসার্চ স্কোপ বের হয়ে চলে আসবে। সেইগুলো থেকে আমি 2টা 3টা রিসার্চ স্কোপ বা গ্যাপকে আমি আমার রিসার্চ পেপারে কি করতে পারি, সলভ করতে পারি। এই ছিল লিটারেচার রিভিউ। সেই লিটারেচার রিভিউ গুলো 500 ওয়ার্ডস থেকে 550 ওয়ার্ডস এর ভিতরে লেখার চেষ্টা করা উচিত, বাট আপনি চাইলে এটা ডিপেন্ড করতে পারে, বড় ছোট হতে পারে নাম্বার অফ দ্য লিটারেচার রিভিউ পেপার। অ্যান্ড দেন যখন আমি লিটারেচার রিভিউ থেকে গ্যাপটা আইডেন্টিফাই করে ফেলবো, তারপর আমার হচ্ছে ম্যাথোলজি দ্যাটস মিন হচ্ছে আমি আসলে কি টেকনিক নিয়ে কাজ করব, সেই টেকনিকটার এখানে আসলে থিওরিটিক্যাল এক্সপ্লানেশন দিতে হয়। দ্যাটস মিন আমি কতটুকু বেটার ওয়েতে মেথডটাকে ডেভেলপ করতে পেরেছি সেটার আসলে ডেসক্রিপশন দিতে হয়। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ম্যাথোলজি সেকশনটাতে আমরা আসলে ম্যাথোলজি যে ডেভেলপ করেছি আমরা সেই ম্যাথোলজিটা কি করতে পারি, একটা নেম দিতে পারি ফ্রেমওয়ার্কটা। তার মানে আমরা যে ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করেছি অথবা ডিজাইন করেছি সেই ফ্রেমওয়ার্কটা যদি আমি একটা নেম দেই তাহলে কিন্তু আমি পরবর্তীতে তাকে আসলে অ্যাড্রেস করতে সুবিধা হবে, পরবর্তীতে তাকে আমি আসলে সব জায়গায় ইন্ডিকেট করতে পারবো। এন্ড দেন এখানে একটা ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম থাকা উচিত, ওয়ার্ক ফ্লো বা ওয়ার্কিং প্রসিডিওর ডায়াগ্রাম থাকা উচিত, যেটা আসলে আমার হোল কাজটাকে আসলে রিপ্রেজেন্ট করে থাকবে। যে কেউ যদি হোল পেপারটা না পড়েও ওই ম্যাথোলজি ডায়াগ্রামটা দেখে তাহলে যেন আমার পেপারটার ফার্স্ট টু লাস্ট কাজটা বুঝতে পারে। দ্যাটস মিন আমার প্রবলেম স্টেটমেন্ট থেকে শুরু করে, দ্যাটস মিন ডাটা প্রবলেম স্টেটমেন্টের এই করসপন্ডিং এর ডাটা কালেকশন থেকে শুরু করে ফাইনালি যে পারফরমেন্সটা অ্যানালাইসিস করে বের করেছি সেই পর্যন্ত যাতে ওইটা একটা পিকটোরিয়াল ডায়াগ্রাম থাকে। সো ওয়ার্ক ফ্লোটা কিন্তু অবশ্যই মেনটেন করা উচিত সিকোয়েন্সিয়াল ফরম্যাটে, এন্ড অলসো প্যারালাল যেতে পারে, বাট স্টেপ বাই স্টেপ ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম ডিজাইন করা উচিত। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা ইনিশিয়ালি শুরুর দিকে ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম গুলো আসলে বেটার ওয়েতে ড্র করতে পারি না। তো এটা একটা ড্রব্যাক বলা যেতে পারে অথবা হচ্ছে লিমিটেশন ইনিশিয়াল স্টেজে রিসার্চ করার ক্ষেত্রে আমরা ফেস করে থাকি প্রবলেম। এন্ড দেন ডেসক্রাইব দ্য ডায়াগ্রামটাকে আমরা যদি স্টেপ বাই স্টেপ ওয়ার্ক ফ্লো যতগুলো স্টেপ আছে সেগুলোকে আমরা আসলে সিকোয়েন্সিয়ালি যদি আমরা কি করে থাকি এক্সপ্লেন করে থাকি, ডাটা কালেকশন কিভাবে হয়েছে, ডাটা ডেসক্রিপশন হতে পারে, ডাটাগুলোকে কিভাবে প্রি প্রসেস করেছি বা প্রসেসিং করা লাগছে, কি কি প্রবলেম ছিল ডাটা সেটের সেগুলোকে এক্সপ্লেন করতে পারি। দেন আমরা কি মডেলটা ডেভেলপ করেছি সেই মডেলটার যদি ম্যাথমেটিক্যাল কোনো ফর্মুলা থাকে, অ্যালগোরিদম স্টেপ থাকে, সেগুলা নতুন যদি কোনো আমরা একটা অ্যালগোরিদম ডেভেলপ করি সেই অ্যালগোরিদমটার প্যারামিটার হতে পারে অথবা সেই অ্যাপ্রোচটার হচ্ছে ম্যাথমেটিক্যাল জাস্টিফিকেশন থাকতে পারে, মডেল আর্কিটেকচার ডায়াগ্রাম থাকতে পারে, সেগুলো আসলে আমরা ইমপ্লিমেন্টেশন অফ মডেলে এক্সপ্লেন করে থাকি। দেন আফটার দ্য মডেল ইমপ্লিমেন্টেশন আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্টস ক্যালকুলেট করার চেষ্টা করি, দ্যাটস মিন পারফরমেন্স। এতক্ষণ পর্যন্ত আমরা যে মেথোলজিটা ডেভেলপ করলাম সেই মেথোলজিটা আসলে পারফরমেন্স ক্যালকুলেট করার জন্য এক্সপেরিমেন্টাল সেকশনে আমরা নিয়ে থাকি বা এক্সপেরিমেন্টাল রেজাল্ট সেকশনে।
এইটাতে আমরা যেটা করতে পারি, প্রথমে আসলে এক্সপেরিমেন্টাল সেট আপ। সো দ্যাটস মিন আমার কোনো কাজের জন্য যদি কোনো ধরনের আমার ফিজিক্যাল হার্ডওয়্যার লাগে অথবা সফটওয়্যার লাগে, হোয়াট এভার, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে, আইওটি ডিভাইস হতে পারে, সেই ধরনের যদি আমাদের কোনো এক্সপেরিমেন্টাল সেট আপ থাকে, তাহলে সেটা আমরা আসলে এক্সপেরিমেন্টাল রেজাল্ট অ্যান্ড ডিসকাশন সেকশনটাতে আমরা আসলে কি করতে পারি, প্রথমেই দিয়ে দিতে পারি। এতে করে কি হবে যে আমার আসলে এক্সপেরিমেন্ট আসলে কি ডাটা সেটের উপর হয়েছে, কতগুলো ডাটা ছিল, ট্রেনিং ডাটা, টেস্টিং ডাটা হতে পারে, আইওটি ডিভাইসের স্পেসিফিকেশন হতে পারে, মডেলটার প্যারামিটার হতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে প্রি প্রসেসিং পাইপলাইন হতে পারে, ট্রেনিং প্যারামিটার, ইভালুয়েশন ম্যাট্রিক্স, যে আমি আসলে পারফরমেন্স মেজার করার জন্য কি কি ইভালুয়েশন ম্যাট্রিক্স ইউজ করেছি, সেগুলো আসলে এখানে কি করা যেতে পারে, অ্যাড্রেস করা যেতে পারে এবং লেখা যেতে পারে। এন্ড দেন এক্সপেরিমেন্টাল আউটকাম। তারপরে কি আমি এই যে এক্সপেরিমেন্ট হিসেবে করসপেক্টিভ যে আমার মডেলটা বা সিস্টেমটা বা অ্যালগোরিদম কি পারফরমেন্স দিচ্ছে, সেই পারফরমেন্স গুলোকে কি করা যেতে পারে, টেবুলেট ফরম্যাটে এক্সপ্লেন করা যেতে পারে, অ্যাজ ওয়েল এস কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও দেখানো যেতে পারে। এইখানে কিন্তু আমরা শুধু কি করব, এক্সপেরিমেন্টের রেজাল্টটা এখানে কি করার চেষ্টা করব, লেখার চেষ্টা করব। নো কম্পারিশন। আমরা কি করব না, আমাদের এই কাজগুলো কম্পারিজন করবো না, শুধু অনলি রেজাল্ট পার্টটাকে হাইলাইট করার চেষ্টা করবো, রিফ্লেক্ট করে যেন। এবং কি হতে পারে, আমার যদি এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যদি 4টা 5টা মডেল থাকে, সেইগুলোর মধ্যে কিন্তু আমি চাইলে কি করতে পারি, কম্পেয়ার করতে পারি যে প্রিভিয়াস বেস লাইন মডেল কিরকম পারফর্ম হয়েছে, বা আমার প্রপোজ মডেল কিরকম পারফর্ম করেছে, বা আমি কোনো কিছু যদি এডিশন করি, কাস্টমাইজ করি কোন একটা মডেলের, সেই কাস্টমাইজেশনের থ্রুতে আমার আসলে মডেলের পারফরমেন্স কিরকম ইমপ্রুভ করেছে অথবা ডিক্রিজ করেছে, সেটা আমি আসলে কি করতে পারি, এখানে লিখতে পারি। দেন একটা কম্পারিজন টেবিল থাকা উচিত। সো কম্পারিজন টেবিলটা হচ্ছে কি, এই যে আমি যে মডেলটা ডেভেলপ করলাম, প্রিভিয়াস স্টাডির যে গ্যাপ আইডেন্টিফাই করে আমার রিসার্চ স্কোপ বের করে নিয়ে আসছি, তাদের সাথে আমার আসলে কম্পারিজনটা কোথায় আসতেছে। তার মানে আমার, তারা যেসব ডাটা সেটে কাজ করেছে, আমি যে মডেলটা অ্যাপ্রোচ করে নিয়ে আসছি, সেটা আসলে তাদের থেকে বেটার কাজ করতেছে কিনা, বা কোন কোন ক্ষেত্রে তাদের থেকে পোর পারফরমেন্স দিচ্ছে। সো ওখানে একটা কম্পারিজন টেবিল রাখা যেতে পারে, যে কম্পারিজন টেবিলে যদি না কোনো সিমিলার ডাটা সেট, জাস্ট সেম ডাটা সেটে যদি প্রিভিয়াস 4টা 5টা রিসার্চ পেপার থাকে, সেইগুলোকে আহ আমি কি করতে পারি, বিট করতে পারি থ্রু মাই প্রপোজ মেথড। হুম, সেগুলো দিয়ে লেখা যেতে পারে কম্পারিজন টেবিলটা। এন্ড ডিসকাশন, দ্যাটস মিন আপনি আপনার নিজের কাজটা হচ্ছে ক্রিটিসাইজ করতে পারেন, অথবা কম্পারেটিভ অ্যানালাইসিস তো টেবিলে দেখিয়ে আসলেন, ডিফারেন্ট ডিফারেন্ট আদার্স আরো কিছু আপনি কি করতে পারেন, এখানে অ্যাড্রেস করতে পারেন ডিসকাশন সেকশনটাতে। দেন আপনার যখন রেজাল্ট সেকশনটা এক্সপ্লেন করে ফেললেন, ফাইনালি টার্ম ফর দ্য কনক্লুশন। আপনি এখন আপনার পেপারটা আসলে কনক্লুড করবেন। এটাকে আমি বলেছি 150 ওয়ার্ড থেকে 200 ওয়ার্ডস এর ভিতরে লেখার জন্য। এবং প্রথমে আপনি যেটা করতে পারেন, আপনি যে এই যে এক্সপেরিমেন্ট রেজাল্টটা এক্সপ্লেন করে আসলেন, সেটা থেকে আপনি আসলে বেটার রেজাল্ট গুলোকে আপনি কি করতে পারেন, হাইলাইট করতে পারেন, এবং আপনার কাজটার ইউনিকনেস গুলোকে সুন্দরভাবে লিখতে পারেন। দেন এই যে আপনি এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে আপনি পোর পারফরমেন্স পাইলেন, বেটার পারফরমেন্স পেলেন, এই জিনিসগুলোকে আপনি কি করতে পারেন, সামারি করে আপনার আপনার কাজের লিমিটেশন গুলোকে অ্যাড করতে পারেন। যাতে করে কি হয়, পরবর্তীতে আহ যারা রিসার্চার গুলো আপনাদের পেপার, আপনার পেপারটা আসলে লিটারেচার রিভিউ করবে, তখন যাতে সে আসলে রিসার্চ গ্যাপটা বুঝতে পারে যে আপনি কি প্রবলেম ফেস করেছেন। এবং এইটাই আপনাকে আসলে ফিচার ওয়ার্কে ইন্ডিকেশন দিবে, যে আপনি কি করে দিবেন, আপনার এই লিমিটেশনের থ্রুতে আপনি কিছু ফিচার্স ওয়ার্ককে আপনি কি করবেন, অ্যালাইন করবেন। সো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের কনক্লুশনটাকে লিখতে পারি। এন্ড দেন ফাইনালি যেটা মোস্ট ইম্পর্টেন্ট আর একটা টার্ম হচ্ছে রেফারেন্সেস। সো আমি বলবো যে ইউজ স্ট্যান্ডার্ড স্টাইল। আমরা যেটা করে থাকি, রেফারেন্স করার ক্ষেত্রে, পেপারের ক্ষেত্রে আমরা IEEE, MLA, APA, শিকাগো বা আদার্স অনেক ধরনের আরো রেফারেন্স স্টাইল আছে, যেগুলো আমরা আসলে ইউজ করে থাকি। অথবা যদি কোনো জার্নাল বা কনফারেন্স তাদের নিজস্ব কোনো ফরম্যাট থাকে, তাহলে সেটা আসলে ইউজ করা উচিত। এগুলো আমরা অবশ্যই গাইড টু রিসার্চ অথবা গাইড ফর অথর্স যে জার্নালে সাবমিট করতে চাই, সেই জার্নালে আমরা গিয়ে পেয়ে থাকি। কিছু ক্ষেত্রে আমাদের কাস্টমাইজ ইউআরএল বানাতে হয়, যেমন আমরা আসলে রিসার্চ পেপার গুলোর হয়তো বা আমরা সাইটেশন পাই অনলাইনে, বাট কোন একটা যদি ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটের আসলে আমরা সাইটেশন পাই না, রেডিমেড সাইটেশন কাইন্ড অফ বলতে পারি। সেগুলোর ক্ষেত্রে আমরা সাইট ফর মি নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে আমরা আসলে কি করতে পারি, আমাদের রিকোয়ার্ড যে রেফারেন্স স্টাইল, IEEE বা MLA বা শিকাগো, আপা, whatever, সেই স্টাইল আমরা কি করতে পারি, কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারি। এই ছিল আমার হচ্ছে একটা রিসার্চ পেপার লেখার ক্ষেত্রে যতগুলো সেগমেন্ট থেকে একটা পেপারে সবগুলোকে আসলে এইভাবে লিখতে পারেন। এখন চলেন আমরা যেটা বলতে চাই, সেটা হচ্ছে কমন বিগিনার মিস্টেক।
কমন বিগিনার মিস্টেকটা হচ্ছে কি, যখন আমরা আসলে একটা রিসার্চ পেপার লিখতে যাই তখন যেটা আসলে প্রবলেম ফেস করে, বা আমরা আসলে পেপার গুলোতে যখন কেউ একটা ড্রাফট ওয়ান লিখে নিয়ে আসে, সেটা যেটা দেখি সেটা হচ্ছে উইক প্রবলেম স্টেটমেন্ট। তার মানে আমাদের যখন ফার্স্ট টাইম রিসার্চ পেপার লিখতে যাই তখন আমরা আসলে প্রবলেম স্টেটমেন্টটা কি সেটা আসলে বুঝে উঠতে পারি না। তার জন্য আমি শুরুতেই বলেছি কিন্তু আপনার ইন্ট্রোডাকশন এবং অ্যাবস্ট্রাক্টেও কিন্তু বলেছি দুইটা জায়গায় আপনার প্রবলেম স্টেটমেন্টটাকে হাইলাইট করবেন, যে আসলে আপনি কি প্রবলেম নিয়ে কাজ করেছেন। ঠিক আছে। এন্ড ওই যে এই প্রবলেম স্টেটমেন্টের থ্রুতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে রিসার্চ গ্যাপ, যে আপনি আসলে প্রিভিয়াস স্টাডিজ সামারি করে কি তা অনেকে কি করে থাকে 15টা 20টা পেপার শুধু সামারি করে রিপ্রেজেন্ট করে দিয়ে দেয়, কিন্তু এইটা কিন্তু এমন না। কারণ আমরা যখন একটা রিসার্চ করতে যাই তখন কিন্তু আমাদের ফার্স্ট আসলে হয় আমরা কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করি, যেটা আমাদের টপ মানে মাথায় আইডিয়া আছে সেই অনুযায়ী আমরা পেপার গুলোকে সামারাইজ করি। সামারাইজ করে ওখান থেকে কিন্তু আমরা গ্যাপ আইডেন্টিফাই করার চেষ্টা করি। ব্যাপারটা এমন না যে আমি একটা কাজ করে ফেলছি, করে ফেলার পর এখন লিটারেচার রিভিউ পার্টটা লিখতে হবে, আমি 10টা পেপার সামারি করে ঢুকিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু আমার কি হবে না, ক্লিয়ার আমি যে কাজটা করেছি সেই কাজটার সাথে কিন্তু রিসার্চ গ্যাপটা কি হবে না, অ্যালাইন হবে না। কারণ তাদের কাজগুলোর সাথে আমি যে কাজ করেছি সেই গ্যাপটা তো অ্যালাইন করা পসিবল না। কারণ আমি যদি তাদেরকে অ্যানালাইসিস না করে আমি যদি একটা সলিউশন দেই, এর মধ্যে দেখা যেতে পারে যে অলরেডি এই সলিউশন কেউ করে ফেলেছে। হ্যাঁ। এন্ড প্রোলি স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্ট, যেটা হচ্ছে আপনার ওই যে বললাম যে টাইটেলটা প্রথমে পড়ে থাকে, দেন একজন রিডার অ্যাবস্ট্রাক্টটা পড়ে হোল পেপারটা একটু বোঝার চেষ্টা করে, সামারি অফ দ্য ওয়ার্ক। সেই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্টটা খুবই গুড ওয়েতে লেখা উচিত, এবং প্রত্যেকের টার্ম যেরকম বললাম সেগুলোকে আসলে পয়েন্ট টু পয়েন্ট স্টেপ বাই স্টেপ লেখা উচিত। এন্ড অনেকটা যেটা বললাম শুরুতেই ওইটার ক্ষেত্রে বলতেছিলাম সেটা হচ্ছে কপি পেস্ট লিটারেচার রিভিউ, যেটা বললাম যে কপি করে জাস্ট কি হচ্ছে পেপার গুলো থেকে কিছু টার্ম গুলো নিয়ে এসে এটা হচ্ছে সামারি করে দেওয়া। সামারি করে দেওয়াতে কিন্তু কি হয় না, একটা লিটারেচার রিভিউ প্রপারলি লেখা হয় না। এবং লিটারেচার রিভিউ লেখারও অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো প্রসেস আছে। সেটা হয়তো আরেকটা প্রেজেন্টেশনে দেখানোর সুযোগ হতে পারে। কারণ ওখানে লিটারেচার রিভিউ আপনি কিভাবে লিখবেন, কিভাবে আসলে অ্যাড্রেস করবেন, ফরম্যাট গুলো কি হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, টেবুলেট হতে পারে, বুলেট পয়েন্ট আকারে হতে পারে, অনেকগুলো স্টাইলে আছে। জাস্ট কপি পেস্ট করা উচিত না। অ্যান্ড মিসিং বেসলাইন কম্পারিজন, আমরা আসলে ওই যে আমাদের কাজেরটা যেটা আমরা প্রপোজ করে থাকি, নট প্রপোজ আমরা আসলে বলে থাকি, বাট আসলে অন্যের মডেল, অন্য একটা অ্যালগোরিদম, অন্য একটা সিস্টেম আমরা ইউজ করে আমরা বলে যে আমাদের প্রপোজ সিস্টেম। বাট ব্যাপারটা কিন্তু এমন না। আমরা যদি কোনো কিছু কাস্টমাইজেশন করতে পারি অথবা নিউ নোবেল কিছু ডেভেলপ করতে পারি, তাহলে আমরা কি করতে পারি, প্রপোজ স্টাডির সাথে প্রিভিয়াস যে আমার বেসলাইন মডেল গুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারি। সেটা আমি দেখাতে পারি, যেটা আসলে বিগিনার স্টেপে আমরা আসলে খুব বেশি পাই না। এন্ড ইমপ্রপার সাইটেশন ফরম্যাটিং, যেটা হচ্ছে যেটা আগে বললাম যে রেফারেন্স একটা ইম্পর্টেন্ট থিং। অনেকে আমি দেখে থাকি যে অনেক পেপার লেখার ক্ষেত্রে সাইটেশন স্টাইলটা এক এক সময় এক একটা ইউজ করে, যেটা অনলাইনে পায়। একটা রেফারেন্স লিস্ট অফ রেফারেন্স আছে, সেখানে কেউ একবার আইটিপিলি ফরম্যাট ইউজ করতেছে, সেকেন্ড রেফারেন্সটা শিকাগো ইউজ করতেছে, থার্ডটা আপা ইউজ করতেছে। এটা একটা ইস্যু দেখতে পাই। অ্যানাদার থিং যেটা দেখতে পাই সেটা হচ্ছে পেপারের ক্ষেত্রে ইন্ট্রোডাকশনে কোনো লিখে নাই, সাইটেশনই দেয় নাই। এখন সাইটেশন কিভাবে দিতে হয় সেটা আসলে অনেকে জানা থাকে না, যে আমি আসলে কোন টেক্সটার জন্য বা কোন সেন্টেন্স বা প্যারাগ্রাফের জন্য বা কোন ইনফরমেশন বা সোর্সের জন্য আমি একটা সাইটেশন ইউজ করব, সেটা আসলে অনেকে জানা থাকে না। তো এই কারণে কি করে, সে যত তত সাইটেশন দিয়ে থাকে, অথবা আহ, অথবা সে কি করে প্রপারলি সাইটেশনটা দিয়ে থাকে না। অনেকে আবার কি করে রেফারেন্স গুলোকে আগে থেকেই সর্ট করে ফেলে, মানে হচ্ছে কি কি রেফারেন্স সে দিতে চাচ্ছে সেগুলো হচ্ছে 1 2 3 আগে সাজিয়ে নেয় পেপারে, দেন হচ্ছে কি করে শুরুতেই তার লাইক দ্যাট 13 নাম্বার রেফারেন্স হচ্ছে। দ্যাটস মিন তার 1 থেকে 12 পর্যন্ত কোনো রেফারেন্স নাই পেপারে, কিন্তু প্রথম রেফারেন্সটা সে ইউজ করছে ইন্ট্রোডাকশনে গিয়ে, সেটা 12 নাম্বার বা 13 নাম্বার। তাহলে তার আগের রেফারেন্স গুলো কিন্তু নাই। তো আমি যেটা ফলো করে থাকি বা স্ট্যান্ডার্ড আমার মনে হয় সেটা হচ্ছে আপনি 1 থেকে সিকোয়েন্সিয়ালি যাবে। এখন রেফারেন্সিং সাইটেশন অনেকগুলো স্টাইল আছে, প্যারেন্টিক্যাল বা আলফাবেটিক্যাল থাকতে পারে, নাম্বারিং সিস্টেম থাকতে পারে, সেগুলো আমরা আসলে দেখতে পারি। তো অ্যানাদার থিং, আমরা যখন রিসার্চ পেপার লিখতে যাই তখন একটা জিনিস সবার মাথায় আসে, যে আমি আসলে কতটুকু অন্যের কাজটা ফলো করতে পারবো। সেটা করতে গিয়ে আমরা আসলে কপি পেস্ট করে ফেলি, যেটাকে আমরা আসলে
সাইন্টিফিক ওয়েতে বলে থাকি প্লাগোরিজম, যে আপনি যদি অন্যের আইডিয়া বা টেক্সট বা রেজাল্ট উইথাউট সাইটেশন আপনি ইউজ করেন আপনার পেপারে, তাহলে এটাকে আসলে প্লাগোরিজম ধরা হয়ে থাকে। দ্যাটস মিন আপনি আরেকজনের আইডিয়া চুরি করে আপনার পেপারে লিখেছেন, অথবা অন্য একটা টেক্সট যেটা আসলে তার আউটকাম সেটা আপনি উইদাউট অ্যাকনোলেজমেন্ট, তাকে তাকে অ্যাকনোলেজ করলেন না, আপনি আপনার মতো করে লিখে দিলেন, তাহলে এটাকে আমরা বলতে পারি প্লাগোরিজম। সো দ্যাটস মিন প্লাগোরিজম অনেকগুলো টাইপ আছে। একটা হচ্ছে ডিরেক্ট প্লাগোরিজম, দ্যাটস মিন কেউ একটা অনলাইনে পেপার পাবলিশ করেছে, সেই পেপারটা নিজের নামে চালিয়ে দেওয়া, জাস্ট টাইটেলটা চেঞ্জ করলাম, নিজের নাম অথর অ্যাড করে ওই পেপারটাই কি করে দিলাম, বা ওই প্যারাগ্রাফ বা ওই অ্যাবস্ট্রাক্ট সবকিছু লিখে সেম টু সেম রেখে কি করে দিলাম, পেপারটা কোথাও পাবলিশ করে দিলাম। সেটা হতে পারে পিডিটিভি জার্নালে হতে পারে, হ্যাঁ, বা কিছু লো লেভেল কনফারেন্স হতে পারে, সেগুলোতে হতে পারে। আমি কি করলাম, জাস্ট তারটা কপি পেস্ট করে আমার পেপারে দিয়ে আমার নিজের নামে চালিয়ে দিলাম, এটাকে আমরা বলতে পারি ডিরেক্ট প্লাগোরিজম। দেন আরেকটা কি হচ্ছে সেলফ প্লাগোরিজম। সেলফ প্লাগোরিজম কি, আমরা অনেক সময় একই ধরনের কাজগুলো আমরা করে থাকি এবং সেগুলো আসলে কপি পেস্ট করে থাকি। এই কপি পেস্ট করতে গিয়ে কি হয়, নিজের কাজটাই বারবার লিখে নিয়ে আসে, এই ক্ষেত্রে আমাকে হয় সেলফ প্লাগোরিজম। অথবা নিজের কাজকে সাইটেশন বেশি বেশি করার জন্য নিজের কাজের যে ইনফরমেশন গুলো আমার নিউ পেপারে অ্যাড করে থাকি, সেক্ষেত্রে সেলফ প্লাগোরিজম তৈরি হয়। আরেকটা যেটা প্লাগোরিজম হয় সেটা হচ্ছে মোজাইক প্লাগোরিজম। সো মোজাইক প্লাগোরিজম কোনটাকে বলে থাকি, মোজাইক প্লাগোরিজম হচ্ছে কি, আমরা তো এখন অনেক ধরনের টুলস পাই, বা আমরা হচ্ছে কি করি, যে আরেকজনের পেপারে ইনফরমেশনটা আমার পেপারে অ্যাড চাই, এই অ্যাড করতে গিয়ে কি করি, তার টেক্সটটা বা সেন্টেন্সটা বা প্যারাগ্রাফটা নিয়ে এসে আমরা আমাদের মতো করে সিনোনিম দিয়ে রিপ্লেস করি অথবা প্যারাফ্রেজ করে থাকি। এই যে প্যারাফ্রেজ করতে গিয়ে তার অ্যাকচুয়াল ইনফরমেশন এবং আমার প্যারাফ্রেজিং সিনোনিম চেঞ্জিং করে যে প্লাগোরিজমটা পাওয়া যায়, এটাকে আমরা আসলে বলে থাকি মোজাইক প্লাগোরিজম। এন্ড আরেকটা যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্লাগোরিজম বলে থাকি, এটা আসলে আমার অথরের দিক থেকে আসলে কোনো ভুল থাকে না, সে আসলে লিখে বাট সামহাউ কোথা না কোথা থেকে ইনফরমেশনটা ম্যাচ হয়ে যায়। এই ক্ষেত্রেও কিন্তু আসলে মানে প্লাগোরিজম হিসেবে ধরা হয়ে থাকে। দ্যাটস মিন আপনি আসলে নিজেই লিখেছেন, অনেক সময় দাবি করে থাকি যে স্যার আমি তো নিজে লিখেছি, বাট প্লাগোরিজম চেক করতে গিয়ে দেখি যে এগুলো ধরতেছে। তো এইটাকে আমরা আসলে অ্যাক্সিডেন্টাল প্লাগোরিজম হিসেবে কনসিডার করে থাকি। এন্ড দেন আরেকটা হচ্ছে ইভেন ইমেজ, অনেক সময় আমরা হয়তো পেপারে আমরা ইমেজ অ্যাড করে থাকি বাট প্লাগোরিজম দেখায় না, বাট ইমেজের ক্ষেত্রে কিন্তু প্লাগোরিজম আছে এবং কপিরাইটও আছে। দ্যাটস মিন আপনি কোনো ইমেজ ইউজ করতেছেন অনলাইন থেকে উইদাউট সোর্স ইনফরমেশন বলতেছেন না, অথবা হচ্ছে কারো একটা পেপারে দেখেছি একটা সুন্দর একটা ফিগার ডায়াগ্রাম ড্র করছে, আমি কি করলাম সেম টু সেম কি করলাম আমার পেপারে ওই ডায়াগ্রামটাকে দেখে আমি পেপারে ড্র করে সেটাকে অ্যাড করে দিলাম, এটাকেও কিন্তু আসলে প্লাগোরিজম ধরা হয়ে থাকে। হয়তোবা আপনার কোনো টুলস এটাকে আইডেন্টিফাই করতে পারতেছে না, বাট ইন রিসার্চ এরিনা এটা কিন্তু একটা প্লাগোরিজম হিসেবে কনসিডার করা হয়। অ্যাজ ওয়েল এস কিছু অনলাইন ছবি ইউজ করলে কপিরাইট থাকে, সেই ইমেজগুলো কিন্তু আমরা আমাদের রিসার্চ পেপারে কি করতে পারি না, ইউজ করতে পারি না, সেগুলো কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকা উচিত। এখন চলে আসি, তাহলে কি আমরা এআই টুলস ইউজ করব না আমাদের রিসার্চ পেপার লিখতে গেলে? অবশ্যই আমরা এআই টুলস ইউজ করতে পারি, বাট আমি এট দ্য ফার্স্ট মানে বিগিনার লেভেলে আমি বলতে চাই যে আমার মতে এআই টুলস ইউজ করা থেকে যত দূরে থাকা যায় তত ভালো। যখন আপনি আসলে শিখে যাবেন, একটা দুইটা তিনটা পেপার আপনি পাবলিশ করে ফেলবেন, লিখার অ্যাপ্রোচ গুলো বুঝে যাবেন, এই যে সেগমেন্ট গুলোকে কিভাবে লিখতে হয়, দেন আমার মনে হয় আপনি কি করতে পারেন, এআই টুলস এর হেল্প নিতে পারেন। ঠিক আছে, কারণ তখন আপনার কাজটাকে আসলে ফাস্টার করবে, এফিসিয়েন্ট করবে। যেমন আমি যদি একটু বলার চেষ্টা করি যে লিটারেচার রিভিউ, আমাদের অনেক বড় বড় পেপার থাকে যেগুলোকে আমাদের আসলে সামারি করে নিয়ে আসতে হয়। তো এই লিটারেচার রিভিউ বা আমার আসলে যে পেপার গুলো আমি চাই আমার কাজের সাথে রিলেভেন্ট, সেই পেপার গুলো আমরা আসলে কিভাবে খুঁজতে পারি, সেটার জন্য একটা টুলস হচ্ছে ইলিসিট। সো ইলিসিট একটা টুলস যেটা মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের পেপার গুলোকে আমরা সার্চ ইঞ্জিন হিসেবে সার্চ করতে পারি, এটা পেপার গুলোকে সামারিও করে দেয়, হ্যাঁ, তারপর ফাইন্ডিংস গুলো বলে দেয় কি কাজ করতে হবে না করতে হবে। হ্যাঁ, ওয়ান সেকেন্ড, আমার একটা কল আসছে, হ্যাঁ। আচ্ছা সরি, আমরা কি আবার শুনতে পাচ্ছি? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা, ছিলাম কোথায়? যে লিটারেচার ডিসকভারি এখানে ছিলাম, যে আমাদের ইলিসি কি করে থাকে, সার্চ ইঞ্জিন হিসাবে কাজ করে থাকে। এখানে আমরা আসলে পেপার সার্চ করতে পারি, সামারাইজও করতে পারি লিটল বিট, যেটা আমাদের আসলে প্রয়োজন হতে পারে। অ্যান্ড অলসো রিসার্চ ম্যাপিং একটা ইম্পর্টেন্ট টুলস হিসাবে, রিসার্চ ম্যাপিংটা আমরা আসলে রিসার্চ অরবিট নামে একটা টুলস আছে, সেই টুলস আমরা আসলে কাজ করতে পারি। সেই টুলসটা হচ্ছে কি, যে রিসার্চ অরবিট, এখানে গিয়ে আমরা যদি আমাদের যে ধরনের কিওয়ার্ড গুলোতে সার্চ করতেছি, সেই কিওয়ার্ড এর বেসিসে সে কি করে থাকবে, আপনাকে আসলে পেপার গুলোকে সার্চ করে দিয়ে থাকবে। জাস্ট আপনি যদি ফাইন্ড করতে চান একটা সিট রিলেটেড পেপার, ধরুন সামথিং আপনি হচ্ছে সিস্টেমেটিক রিভিউ করতে চান, মানে হচ্ছে এসএলআর ডেভেলপ করতে চান, একটা পেপার করতে চান, সেই পেপারে যদি আপনি কিডনি স্টোন সার্চ করেন, তাহলে সে কি করে থাকবে, এই কিডনি স্টোন রিলেটেড যত পেপার আছে সেই পেপার গুলোকে আসলে আপনাকে শো করে থাকবে রিসার্চ অরবিট যেটা। এন্ড দেন আমরা আসলে পেপার গুলোকে সামারাইজেশন বা রিডিং পড়ার ক্ষেত্রে কি করতে পারি, আমরা আসলে আমাদের চ্যাট পিডিএফ বলতে একটা টুলস আছে, যেখানে আমাদের হোল পেপারটাকে আপলোড করতে পারি। আপলোড করলে কি হবে, সেখান থেকে আমরা আসলে কিছু সামারি আকারে বের করে ফেলতে পারি। জাস্ট স্পেসিফিক আপনাকে কোশ্চেন গুলো আপনি যদি দিয়ে দেন, এবং সে কি করবে, আপনাকে আসলে রিপ্লাই করার চেষ্টা করবে যে আসলে ওই পেপারে কি কি ছিল না ছিল, এবং কোশ্চেন আপনি পিডিএফ থেকে আসলে জেনারেট করে ফেলতে পারেন। আরেকটা হচ্ছে স্কলার কি, স্কলার কি হচ্ছে অটোমেটিক্যালি আপনাকে আসলে ফ্ল্যাশ কার্ডের মতো বানিয়ে দেয়। ফ্ল্যাশ কার্ড হচ্ছে কি করবেন, জাস্ট সিম্পল আপনি একটা পেপার দিলেন, সেটা আসলে সামারি ফ্ল্যাশ কার্ড বানিয়ে দিবে, হাইলাইটিং করবে কি ক্লেমস, কন্ট্রিবিউশন, ম্যাথোলজি গুলো আসলে স্কলার কি ডেভেলপ বের করে দিয়ে থাকি। দেন আমরা আসলে ড্রাফটিং এন্ড একাডেমিক টুল কিভাবে ইফেক্টিভলি ইউজ করতে পারি, সেটা হচ্ছে রাইটফুল একটা টুলস আছে, চ্যাট জিপিটি ইজ অ্যানাদার ওয়ান অফ দেম। রাইটফুল টুলসটা আসলে যেটা করে থাকে, যে আপনি আসলে পেপার লেখার ক্ষেত্রে টোন, কারণ আমরা যেহেতু একাডেমিক ওয়েতে লেখার চেষ্টা করতেছি, যদিও আমরা নেটিভ ইংলিশম্যান না, সেক্ষেত্রে আমাদের আসলে একাডেমিক টোনটাকে আসলে কি করতে হয়, মেনটেন করতে হয়। এক্ষেত্রে রাইটফুল যেটা আছে, সেটা আসলে মিলিয়ন অফ পাবলিশ আর্টিকেল দ্বারা অলরেডি ট্রেন আপ করা আছে। সে কি করবে, আপনাকে আসলে একটা বেটার ইংলিশ রাইট আপে হেল্প করে থাকবে, অ্যাজ ওয়েল এজ চ্যাট জিপিটি থাকতে পারে, কুইল বোর্ড থাকতে পারে, এগুলো আপনাকে হেল্প করে থাকবে। এন্ড ডাটা ভিজুয়ালাইজেশন, দ্যাটস মিন কোনো ফিগার জেনারেট করার ক্ষেত্রে আমরা আসলে বায়োরেন্ডার ইউজ করতে পারি। বায়োরেন্ডার বেসিক্যালি মেডিকেল ইমেজ অ্যানালাইসিস অথবা টেকনিক্যাল বা কম্পিউটার সায়েন্সের যে মডেল গুলো আছে, সেই মডেল গুলো বা অ্যালগরিদম আছে, সেগুলোর হচ্ছে আর্কিটেকচার ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে বায়োরেন্ডার খুবই গুড একটা টুলস। অলসো একটা মার্মেড নামে একটা টুলস আছে, যেটা কাজ করে থাকে। আলাদা যদি আমি বলি একটু চ্যাট জিপিটির ক্ষেত্রে, যদি গ্রাফ জিপিটি আছে, মার্মেড আছে, যেগুলো যদি আপনি ডেসক্রিপশন দিয়ে দেন, তাহলে সে কি করে থাকবে, আপনি একটা কি ড্র করতে চান, ওয়ার্কিং ফ্লো ডায়াগ্রাম বা ফ্লো চার্ট ড্র করতে চান, সেটার আপনি ডেসক্রিপশন লিখে দিলে সে অটোমেটিক্যালি কি করতে পারে, আপনার জন্য একটা ফিগার সে জেনারেট করে দিতে পারে। অ্যান্ড অ্যানাদার থিং, গ্রামার অ্যান্ড প্রুফ রিড, যেটা আমরা আসলে গ্রামারলির অনেক বেশি আমরা মনে হয় সবাই এখানে পরিচিত, যে গ্রামারলি কি করতে পারে, আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো আছে, সেখানে আমাদের যদি কোনো গ্রামাটিক্যাল কোনো ভুল থাকে, সেগুলো আসলে আইডেন্টিফাই করতে পারে এআই থ্রুতে। তো এই টুলস গুলো আমি মনে করি যে আসলে আপনি যখন রিসার্চ পেপার করতে যাবেন, সবগুলোই আসলে ইউটিলাইজ করা যেতে পারে। বাট আমি বলবো ইনিশিয়ালি আপনি একটা পেপার লেখার চেষ্টা করেন, এবং যেমন আরিফ স্যার শুরুতেই বললেন যে আপনার সুপারভাইজার যা বলবে তাই হচ্ছে রিসার্চ, কারণ আপনার সুপারভাইজার অলরেডি এইসব বিষয়ে এক্সপিরিয়েন্স, তো সে আপনাকে কি করবে, প্রপার গাইড দিতে পারবে। তো আপনি যখন সুপারভাইজার থ্রুতে শিখে যাবেন, দেন আমার মনে হয় এই এআই টুলস গুলো ইউজ করা উচিত। এন্ড দেন সাইটেশন এন্ড রেফারেন্স, সেটা হচ্ছে একটা হচ্ছে আমি শুরুতেই বললাম যে আপনার পেপারের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সিকুয়েন্সিয়াল নাম্বারিং একটা ফরম্যাট দেখে থাকি, যেটাকে আমরা আসলে আইটিপুলি ফরম্যাট বলতে পারি। আইটিপুলিতে এরকম নাম্বারিং পাই, দ্যাটস মিন আপনি যদি কোনো একটা সোর্স অন্য পেপার থেকে ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আমরা 1 2 3 ভাবে দিয়ে থাকি, অথবা যদি মাল্টিপল থাকে তাহলে আমরা হাইফেন দিয়ে দিয়ে থাকি। এটা একটা সিকুয়েন্সিয়াল নাম্বারিং এর ক্ষেত্রে ইউজ করা যেতে পারে নাম্বার ফরম্যাট। আরেকটা হচ্ছে প্যারেন্থেটিক্যাল বা আলফাবেটিক্যাল, দ্যাটস মিন আমরা ইনটেক্সট সাইটেশন করে থাকি। ইনটেক্স এর ক্ষেত্রে অথরের নাম, সেটা হতে পারে ফার্স্ট অথর যিনি আছেন তার সার নেম, এন্ড হচ্ছে পাবলিকেশন ইয়ার, ওই ব্যাপারটার ইয়ার। এইভাবে আমরা আসলে কি করতে পারি, কোন একটা টেক্সটের ভিতরে ইনটেক্স সাইটেশন করতে পারি। এন্ড অবশ্যই আমাদের উচিত মেনটেন অনলি ওয়ান স্টাইল, আপনার হোল পেপারে যাতে কি হয়, একটা সিঙ্গেল স্টাইলে রেফারেন্সিং করে থাকেন অথবা সাইটেশন করে থাকেন। এন্ড ইউজ রেফারেন্স ম্যানেজার। সো রেফারেন্স ম্যানেজার কি, রেফারেন্স ম্যানেজার হচ্ছে আপনার একটা পেপারের জন্য যতগুলো রেফারেন্স আছে সেগুলোকে আপনি আসলে প্রপারলি মেনটেন করতে পারেন। কিভাবে প্রপারলি মেনটেন করতে পারেন, কারণ আপনার যদি একটা পেপার ধরেন, আপনাকে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করতেছেন, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ মানে হচ্ছে অনেকগুলো পেপারকে নিয়ে সেখান থেকে আসলে ফাইন্ডিংস বের করা, মানে প্রিভিয়াস ওয়ার্ক গুলোকে সামারি করে নিয়ে বের করা। তো ওখানে যদি আমার
100-200 রেফারেন্স হয়, এই যে রেফারেন্স গুলো আছে এই রেফারেন্স গুলোকে যদি আপনি হ্যান্ডেলিং করতে চান তখন কিন্তু আপনি আসলে প্রবলেম ফেস করবেন। ধরে নেন এরকম একটা সিনারিও হলো যে আপনার 100 থেকে 120টা রেফারেন্স আছে, বাট 157 নম্বরের পর আপনার একটা নিউ রেফারেন্স কি করা লাগতেছে, ইনসার্ট করা লাগতেছে। এখন আপনি যদি ম্যানুয়ালি এই রেফারেন্সটাকে হ্যান্ডেল করতে যেতেন তখন আপনার কি করা লাগতো, 57 নাম্বার রেফারেন্সের পরে গিয়ে 58 লিখে বাকি সবগুলোকে কিন্তু আপনাকে ম্যানুয়ালি নাম্বার চেঞ্জ করা লাগতো, এবং একটা রেফারেন্স সেটাকে আপনাকে লাস্টে গিয়ে আবার রেফারেন্স সেকশনে গিয়ে অ্যাড করা লাগতো। বাট আপনি যদি ইন নোট অথবা মেন্ডেলের রেফারেন্স বা জটেরো এইগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে আসলে এটা করা লাগবে না। সে কি হবে, বাই ডিফল্ট একটা নিউ রেফারেন্স দিবেন এবং অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে সেই রেফারেন্স সাইটেশন নাম্বারটা, এন্ড অলসো আপনার রেফারেন্স সেকশনে সেই রেফারেন্সটা ইনক্লুড হয়ে যাবে। এটা একটা ফিচার্স হতে পারে, বেনিফিশিয়ারি ফিচার্স হতে পারে। অ্যানাদার থিং আরেকটা যেটা হচ্ছে যে আপনি কোন একটা পেপার কি করলেন আইটিপলিতে, আইটিপলি ফরম্যাটে স্টাইলে আপনি রেফারেন্সিং করলেন, পেপারটা সাবমিট করলেন জার্নালে, সামহাউ কি হলো, রিজেকশন খাইলো। এই রিজেকশন এর পর আপনি কি করলেন, এখন অন্য একটা জার্নালে পেপারটা সাবমিট করতে চান, বাট আপনার কিন্তু আইটিপলি ফরম্যাটেই রয়ে গেছে। এখন আপনি ধরেন স্প্রিঞ্জারের একটা জার্নালে সাবমিট করতে চাচ্ছেন বা ইলসবের একটা জার্নালে সাবমিট করতে চাচ্ছেন, সেখানে কি হয়েছে, তাদের রেফারেন্স স্টাইলটা আবার ডিফারেন্ট। আপনি যদি একটু চেক করেন যে আপা বা শিকাগো বা আইটিপলি এইগুলোর কিন্তু প্রত্যেকটা রেফারেন্সের স্টাইল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে সিনটেক্স ফরম্যাট ফলো করে থাকে। তো তখন আপনার কিন্তু আবার কি করা লাগবে, ওই 100-200 রেফারেন্স আইটিপলি থেকে স্প্রিঞ্জারের ফরম্যাট বা আপা বা শিকাগো ফরম্যাটে ম্যানুয়ালি করা লাগবে। বাট আপনি যখন এই রেফারেন্স ম্যানেজার টুলস ইউজ করবেন তখন আপনি জাস্ট কি করবেন, সাইটেশন স্টাইলটা যদি ক্লিক করে চেঞ্জ করে দেন, বাই অটোমেটিক্যালি কি হয়ে যাবে, রেফারেন্স স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। আপনাকে আর ম্যানুয়ালি এগুলো কি করতে হবে না, আপডেট করতে হবে না। যেটা বললাম যে যে পেপার যে জার্নালের জন্য আপনি টার্গেটেড জার্নালের জন্য পেপারটা রেডি করতেছেন সেই জার্নালের রেফারেন্স ফরম্যাটটা অবশ্যই ক্রস চেক দেওয়া উচিত বিফোর রেফারেন্স স্টাইল করার আগে, এতে করে আপনার আসলে টাইম বেঁচে যাবে এবং আপনি ইফেক্টিভলি হ্যান্ডেল করতে পারবেন। সো এই ছিল আমার আজকের একটা রিসার্চ পেপার কিভাবে আপনি স্ট্রাকচার করতে পারেন and AI tools শেষ করতে পারেন, ফ্ল্যাগ ল্যাঙ্গুয়েজ এবং রেফারেন্স এন্ড সাইটেশন। সো আমার কিছু টিপস থাকবে সেশনটা শেষ করার আগে, যে ট্রাই টু মেইনটেইন রিসার্চ গেট, অর্কিড আইডি এন্ড অলসো স্কপাস আইডি, যেগুলো আসলে আপনাকে আসলে রিসার্চ এরিনাতে আসলে হেল্প করবে কিভাবে আপনি আপ টু ডেট থাকতে পারেন। একজন রিসার্চারকে যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনি তার আপডেট রিসার্চ গুলো সম্পর্কে জানতে পারবেন এবং আপনাকে আসলে মোটিভেট করবে তার মতো রিসার্চ করতে, অ্যাজ ওয়েল এজ অর্কিডটাও এন্ড অলসো স্কপাস। ওকে, শেষ। এখন আমি কিউএনএ সেশনে চলে যাব। আসাদ স্যার যদি থাকেন, যদি কোনো কোশ্চেন থাকে স্যার। থ্যাংক ইউ স্যার ফর ইউর ওয়ান্ডারফুল অ্যান্ড ইনসাইটফুল প্রেজেন্টেশন। এখন হচ্ছে যদি কারো কোনো কোয়েরি থাকে বা কোনো কনফিউশন থাকে বিজয় স্যারকে আস্ক করেন, স্যার অ্যান্সার দিবে। আমি সবাইকে বলবো কোশ্চেন করার জন্য যদি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে। আই হোপ স্যার সবাই কিছুই বুঝে নাই অথবা অনেক বেশি বুঝতে পারছে। কোনো কোশ্চেন নাই? Okay, ঠিক আছে. Now I would like to invite our respected special guest, Dr. MD Jahid Hassan, to deliver his speech. Jahid স্যার আছেন? শোনা যাচ্ছে ওকে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বিজয়কে অনেক ধন্যবাদ। আমি শুরুর দিকে আসলে একটু দেরিতে জয়েন করেছি। সো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো এবং আমাদের 3 দিনের ওয়ার্কশপের আজকে শেষ দিন। সো আজকে তো অনেক কোশ্চেন থাকা উচিত ছিল, আগের যেগুলো হয়েছে সেগুলোর নোট রাখতে হতো, বা আজকে অনেক কিছু দেখানো হয়েছে। সো অল্প সময়ের মধ্যে বেশ অনেক কিছু, অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং যে টুলস বা যেগুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে তোমাদের কোশ্চেন থাকলে ভালো হতো। এনিওয়ে, আমরা এই যে ওয়ার্কশপটা আমরা করছি এটা হয়তো সামনে আমরা এটার আরো ডিটেলসে আসলে করা সম্ভব। 3 দিনে এবং খুব অল্প সময়ের জন্য করেছি। সো রিসার্চের সব বিষয়ে এত অল্প সময়ে আসলে আলোচনা করাটাও ডিফিকাল্ট। এটা এমন হতে পারতো আর একটু কেস বেসিসে যদি আমরা বলতে পারতাম তাহলে আরো ভালো হতো। সো এটা সময় আছে, আমরা নিশ্চয়ই এরপরে সেটা নিয়ে আর একটু উদ্যোগ নিব এবং তোমাদেরকে এঙ্গেজ করবো সেই জায়গাগুলোতে। বাট
মেন কথা যেটা সেটা হচ্ছে যে রিসার্চের যেই পুরো বিষয়টা তোমরা দেখতে পেয়েছো যে একটা প্রবলেম স্টেটমেন্ট থেকে কিভাবে আসলে একটা রিসার্চের শুরু এবং সেখান থেকে শেষ পর্যন্ত একটা রিসার্চের জার্নিটা হয় সেটা মোটামুটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের ওয়ার্কশপের মাধ্যমে। সো 3জন স্পিকার আমাদের এই সেশনগুলো কন্ডাক্ট করেছে, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমাদের এর একজন স্পিকার বাইরের থেকেও জয়েন করেছে। আমাদের অনেক অ্যালামনাই যারা বাইরে আছে এখন পিএইচডি করছে, সো তাদেরকে আমরা আস্তে আস্তে এখানে এঙ্গেজ করব এবং বিভিন্ন এক একজন এক এক ফিল্ড নিয়ে আসলে কাজ করছে, তাই না? আমাদের সিএসসি তো অনেকগুলো ফিল্ড, যেটা প্রথম দিকের ওয়ার্কশপে তোমরা দেখেছো যে অনেক এরিয়াতে কাজ করার সুযোগ আছে। সো আমরা ইন্ডিভিজুয়াল এরিয়া নিয়েও আসলে তোমাদের কিভাবে কাজ করা দরকার, আগানো দরকার সেটার বিষয়েও আসলে আমরা বলতে পারি। তবে তোমাদের ইন্টারেস্ট থাকাটা জরুরি। আমরা হয়তো এর পরবর্তীতে আবার একটা করব যে তোমাদের একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব, এবং যদি এটা তোমাদের ভালো লেগে থাকে বা এখানে তোমাদের ওরকম থাকে তাহলে আমরা পরবর্তী জিনিসগুলো আবার নিয়ে আসতে পারি। আমরা দেখতে পারি কোন কোন এরিয়াতে কার কার ইন্টারেস্ট বেশি, যেমন এখন মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলাতে সবার ইন্টারেস্ট, তাই না? সবার ইন্টারেস্ট বেশি। সো সেটা নিয়ে আরো ওয়ার্কশপ হতে পারে। তো আমরা তো তোমরা দেখেছো যে একটা প্রবলেম, আমি বলবো যে সবাইকে এখন কাজের দিকে আগানো এবং চিন্তা করা যে আমি কি ধরনের প্রবলেম আসলে সলভ করবো, তাই না? বিভিন্ন এরিয়া আছে, সেই এরিয়ার কোন এরিয়াতে আসলে আমি কাজ করতে পারি, তাই না? কোন দিকে আমার স্কিল হওয়াটা জরুরি। আমাদের অনেকগুলো ল্যাব আছে, তোমরা জানো, স্পেশালাইজ ল্যাব আছে অনেকগুলো, সেখানে রিসার্চের সুযোগ আছে খুব বেশি ভাবে। আমরা হেলথ ইনফরমেটিক্স ল্যাব থেকে এটার আয়োজনে অংশগ্রহণ করেছি, বাট আরো অনেকগুলো আসলে ল্যাব আছে যেখানে অথবা একই ধরনের কাজ, যেমন আমরা মেডিকেল ডেটা নিয়ে কাজ করছি, তাই না? হেলথ ইনফরমেটিক্স ল্যাবে সেগুলোর আবার ডেভেলপমেন্ট ফেজে যে কিন্তু সেগুলোর হয়তো কোনো ডিভাইস তৈরি করতে পারি আমরা, সেই ক্ষেত্রে আমাদের আরো অন্যান্য যে ল্যাব আছে সেগুলো, বা কোনো আইওটি কোনো ডিভাইস আসতে পারে। সো আই থিঙ্ক 2-3টা কাজও তুমি একসাথে আসলে হাইব্রিড করা সম্ভব। সো সেজন্য নলেজ দরকার। তো আমি বলবো যে রিসার্চের শুরুটা যারা এখন যেই সেকশন গুলো থেকে তোমরা জয়েন করেছো তাদের এখনই আসলে ভালো সময় এটা শুরু করার। সো সেটা সবাই করবে যারা আমাদের এখানে রিসার্চার হিসেবে যারা আছে, আমাদের ডিউআর সিএসসি এখানে আমরা 3-4 জন আছি। বাট তোমরা কেউ না কেউ তো কোনো না কোনো স্যারের সাথে ইনভলভ কাজের ক্ষেত্রে, ঠিক আছে? সিনিয়র টিচার যারা, সিনিয়র ফ্যাকাল্টি যারা আছে তাদের সাথেও কাজে ইনভলভ হতে পারো, ল্যাবের মাধ্যমে কাজে ইনভলভ হওয়ার সুযোগ আছে। সো এগুলাকে এক্সপ্লোর করা আর কি। তো ওইটার জন্যই আমাদের এই মেইনলি এই ওয়ার্কশপটা করা। খুব ডিটেইলসে আমরা হয়তো যাইনি, কিন্তু সেটা তুমি বিভিন্ন ল্যাবে গেলে কিন্তু তখন সেই ডিটেইলসে যাওয়ার সুযোগ আছে। সো সেটা করা। তোমাদের কোনো কোয়েরি, এর পরেও যদি আদার্স আর কোনো কোয়েরি থাকে সেটা তোমরা আমাদের ডিভিশন অফ রিসার্চ সিএসসি যেটা আছে সেখানে তোমাদের কোয়েরি থাকলে তোমরা করতে পারো। বিভিন্ন ল্যাব আছে এখানে। বিজয় স্যার আজকে সেশন নিয়েছেন, তিনি একটা ল্যাবে অ্যাড আছেন। এরকম বিভিন্ন ল্যাবে বিভিন্ন ভাবে অনেকেই অ্যাড আছেন আমাদের। তারপরে আসাদুজ্জামান স্যার অ্যাড আছেন। সো তোমাদের কোয়েরি গুলো স্যারদের কাছে আসলে তখন সেগুলো নিয়ে আবার আমাদের কাজ করার সুযোগ থাকবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই 3 দিনের সেশনে তোমরা ছিলা। প্রথম দিনে মনে হয় সেশনে আমাদের অনেক পার্টিসিপেন্ট ছিল। এনিওয়ে আজকেও ভালো পার্টিসিপেন্ট, তোমরা অনেকেই অংশগ্রহণ করেছো। তবে এই ওয়ার্কশপ গুলো আসলে কাজের, এগুলাতে তোমরা থাকলে তোমাদের মানে একটা সময় কিন্তু তোমরা এটা উপলব্ধি করবে যে আসলে এই জিনিসগুলো আমার ওই সময়েই শেখা দরকার ছিল। সো ধন্যবাদ সবাইকে। আমি বলবো যে এখন সবাই যার যার মতো করে কাজগুলোকে আগিয়ে নিয়ে যাওয়া। ফিল্ড প্রথমে যেটা হচ্ছে একদম খুব বড়, তাই না? অনেক কি বলবো যে একটা বিশাল স্পেস থেকে তারপরে আস্তে আস্তে স্পেসটা ন্যারো করে একটা স্পেসিফিক প্রবলেমের দিকে সবাইকে আগানো। তো আমার এন্ড থেকে আর তেমন কিছু নাই। তো আমি বলবো সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ এর পরবর্তীতে কোনো সেশন নিয়ে আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রমাদান মুবারক। আল্লাহ হাফেজ। Thank you, sir, for your guidance and inspiring speech. আশা করি আপনারা অনেক শিখতে পেরেছেন ওয়ার্কশপ থেকে। ইন ফিউচার ওরা ইনভলভ করবেন রিসার্চ ল্যাব, স্পেশালি মইনুল and মিজান স্যার। So that's it for today. Thank you, everyone. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।